শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার কোনো অগ্রগতি নেই। এক ব্রিফিংয়ে একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের 12টা বাজিয়ে গেছে আওয়ামী লীগ। তারেক রহমানের ভারত সফর নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়নি এখনো। তিনি কি আদৌ যাবেন নাকি দুদেশের সম্পর্ক উন্নয়নের অপেক্ষা করবেন, এমন প্রশ্নের মুখোমুখি নিয়মিত হতে হচ্ছে দুই দেশের নীতি নির্ধারকদের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও জবাব দিতে হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক ও তারেক রহমানের দিল্লি সফর নিয়ে। রণধীর জয়সওয়াল জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এই সফর নিয়ে নেই নতুন কোনো অগ্রগতি। তবে তিনি বলেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে দিল্লি। The visit of the Prime Minister of Bangladesh on this particular matter, when I have an update, I will surely share with you. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. Our position on the press conference by the former Prime Minister needs no repetition. On the issue of extraditions, our consistent position has been, and you are well aware of that these requests are being examined as part of our established processes. একই বিষয়ে ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও জানতে চাওয়া হয়। শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী সফর নিয়ে এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর বিবৃতির জন্য দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, বাঙালি বলায় এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। অভিযোগ করেন, চুক্তি করে প্রত্যাবাসনের 12টা বাজিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করেই এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। এবং এটা তাদেরও একটা প্রোপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। তারেক রহমানের সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানালেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর অবকাঠামো এবং উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশই সমানভাবে উপকৃত হবে এমন অংশীদারিত্ব চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মাঝেই ঢাকায় দেশটির 18 সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। রাজধানীর একটি হোটেলে তাদের সংবর্ধনার আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে ঘুরে ফিরে উঠে আসে তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গটি। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, তারেক রহমানের দিল্লি সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভারত। He was the first one to send him an invite to come to India, and our honorable speaker had come here, and then our external affairs minister had come to Bangladesh. Then I am here. The reason I am telling this that we are eagerly waiting, and I am so hopeful. There are issues. There is no doubt about it. And like I said, that if issues are not there, then it's not democracy, it's something other than democracy. তবে প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে যেসব ইস্যু রয়েছে, সেগুলো সমাধানের কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুই দেশই সমানভাবে উপকৃত হবে। Competitive production capabilities, geographical proximity and opportunities to connect with markets beyond Bangladesh
Our economic zones provide Indian companies with opportunities to establish dedicated manufacturing and export facilities. We would particularly welcome investments that bring technology, integrate local suppliers, and create employment, and in the process connecting Bangladeshi products into the regional and global value chains. এর আগে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলটি। এ সময় বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তিগত খাতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয় তারা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩৪৯ জন এমপি ভোট দিতে পারবেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতিটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার ২ প্রার্থীর কেউই প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে আগামীকাল। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। বলেন, এই নির্বাচনে ৩৪৯ জন ভোটারের জন্য ছাপানো হবে ব্যালট পেপার। এর আগে গেল ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। দুজনার বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আমাদের আগামী নির্বাচন ২০ তারিখে যেটা অনুষ্ঠিত হবে সেখানে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতা শনাক্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন কর ব্যবস্থা আরও সহজ আর জনবান্ধব করার। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এনবিআর এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে রাজস্ব সম্মেলন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। শোনেন তাদের বক্তব্য। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে বর্তমান সরকারকে। এখন ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। কারো উপর করের বোঝা বারবার না চাপিয়ে নতুন করদাতা শনাক্তের তাগিদ দেন তিনি। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিমূলক ব্যবস্থাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য যদি সরকার প্রয়োজন মনে করে অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, এনবিআর এর সাফল্যের উপরে নির্ভর করে সরকারের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। তাই আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তুলতে তাগিদ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে উঠছে 10,046 কোটি 89 লাখ টাকা ব্যয়ের 11টি প্রকল্প। এর মধ্যে 7টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প। আজ প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে বসবে একনেক সভা। 11 প্রকল্পের সরকারি অর্থায়ন 8,777 কোটি 30 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 1,361 কোটি 10 লাখ টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের পুরনো স্থাপনা পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের 19টি হোস্টেল নির্মাণ, 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ সংগ্রহ এবং সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ, স্মার্ট প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি। এছাড়া লালমনিরহাটে ধরলা নদীর ভাঙন রোধ, সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, ঢাকায় তুরাগ নদী ও রিটেনশন পন্ড সংরক্ষণ, গ্রামীণ সড়ক পুনর্বাসন, প্রাণী সম্পদ খাতের সক্ষমতা বৃদ্ধি। এছাড়া জামালপুরে 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ ডেস্কোর বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্প। ব্যাংক খাতে অনিয়ম, উচ্চ খেলাপি ঋণ আর আমানতকারীদের আস্থার সংকট এখনও কাটেনি। সরকারের 6 মাসে দুর্বল ব্যাংক চিহ্নিতকরণ, একীভূতকরণ ও তদারকি জোরদারের মতো কিছু পদক্ষেপ এগিয়ে নিয়েছে। তবে খেলাপি ঋণ কমানো, পাচার অর্থ ফেরত আনা এবং আমানতকারীদের আস্থা ফেরানোর বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। মাসুম মিয়ার রিপোর্ট। অনিয়ম, উচ্চ খেলাপি ঋণ, অন্তত 1 ডজন দুর্বল ব্যাংক, সাথে আমানতকারীদের তীব্র অনাস্থা। দেশের ব্যাংকিং সেক্টরের এমন হতাশাগ্রস্ত বাস্তবতা নিয়েই যাত্রা শুরু করে বিএনপি সরকার, যেখানে দলটির নির্বাচনী ইস্তেহারে ছিল আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার। প্রশ্ন হলো, এই 6 মাসে সেই সংস্কারের পথে কতটা এগিয়েছে ব্যাংক খাত, কতটাই বা পূরণ হয়েছে নির্বাচনী অঙ্গীকার। এই সময় ঝুঁকিতে থাকা ইসলামী ব্যাংক নিয়ে কাটেনি অনিশ্চয়তা, বরং এখনও চলছে 1 সদস্যের ভোট দিয়েই। কমানো যায়নি খেলাপি ঋণ। একীভূত ইসলামী ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করলেও যেতে হবে আরও অনেকটা পথ। বিপরীতে দুর্বল ব্যাংক শনাক্ত করে তদারকি জোরদার, ঋণ দেয়ায় সতর্কতা আর ফরেনসিক অডিটের মতো বিষয়গুলো প্রমাণ করেছে সুশাসন নিশ্চিতে কাজ করতে চায় সরকার। পরিচালনগত সমস্যা, দুর্নীতি এবং অর্থ পাচার, এই ধরনের বিভিন্ন সমস্যার মাধ্যমে ব্যাংকগুলো কিন্তু মোটামুটিভাবে বলা চলে এগুলো আর স্বাভাবিক পরিচালন ক্ষমতা এটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এখন এই ব্যাংকগুলোকে যে আপনার সার্বিকভাবে আপনার স্বাভাবিক পর্যায়ে আনা জন্যে সরকার বিভিন্ন প্রচেষ্টাগুলো নিয়েছে। এই 6 মাসে ব্যাংক খাতকে পুরোপুরি সুস্থ করার সাফল্য অর্জিত হয়নি এখনো, বরং অর্থনীতিবিদরা বলছেন আসল পরীক্ষাটা দিতে হবে আগামী দিনেই, যেখানে দ্রুত খেলাপি ঋণ কমিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত ও আমানতকারীর আস্থা অর্জনের ওপরেই নির্ভর করবে ভালো খারাপের খতিয়ান। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তাই না? তাহলে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলে একটা হতে পারে যে এই যে ব্যাংকগুলো আছে যাদের খেলাপি ঋণ আছে, তারা এই খেলাপি ঋণগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে এগুলো হস্তান্তর করতে পারে এবং তাদের ব্যালেন্স শিটটা পরিষ্কার করে নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ব্যাংক খাতের কিছু সংস্কার শুরু হয়েছে। তো এখন এই বর্তমান সরকার এসে সেগুলোতে অনেকগুলোতে ইতিমধ্যে হাত দিয়েছে। সব তো একবারে হাত দেওয়া যায় না, এত কার্যক্রম। চলতি অর্থবছরই ব্যাংক খাতকে পুনর্গঠনে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্রে দ্রুত আধিপত্য হারাচ্ছে চীন। তবে চীনের জায়গা নেওয়ার মতো অবস্থানে নেই বাংলাদেশ। বৈশ্বিক এই সুযোগটি কাজে লাগিয়ে রপ্তানি বাড়িয়ে নিচ্ছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। মরিয়ম আজিজ মরিনের রিপোর্ট। গেল ফেব্রুয়ারিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে উঠে আসে বাংলাদেশের নাম। তবে এরপর অবস্থান ধরে রাখলেও প্রতিযোগী কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর কাছে দ্রুতই হারাচ্ছে বৈশ্বিক বাজার।
এই যেমন যুক্তরাষ্ট্র। দেশটির অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার তথ্য উপাত্ত ঘেটে দেখা যায় চলতি বছরের প্রথম ৬ মাসে পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও ভূ রাজনৈতিক উত্তেজনায় মার্কিনীদের মাটিতে চীনা পোশাকের রপ্তানি কমেছে ৩৭.৬৯%। টাকার অঙ্কে যা প্রায় $220 কোটি। এই বাজারই দখলে নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা। এই সময়ে দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি প্রায় ৬% কমলেও বেড়েছে প্রতিযোগী কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের। গেল বছরের মতোই যুক্তরাষ্ট্রে এখনও শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম। হাই ভ্যালুড প্রোডাক্টগুলি মেইনলি চীন বেশি করে, তো হাই ভ্যালুড প্রোডাক্টগুলি চীন করলেও এখন যেটা ছেড়ে দিচ্ছে এইটা মূলত বাংলাদেশ ওই জায়গাটাতে দুর্বল। এই জায়গাটাতে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এরা আবার একটু এই জায়গাতে এগিয়ে আছে। বিশ্ব এখন চলছে নন কটন বা ম্যানমেড ফাইবারের দিকে ঝোঁক বেশি, সেখানে আমরা কটন বেস প্রোডাক্টের দিকে ঝোঁক বেশি। আমরা শুধু নিম্ন বা মধ্য পণ্য যেগুলো আছে সেগুলোর প্রতি আমরা ঝুঁকে আছি, যেখানে আপনার হাই ক্যাটাগরি বা ছোট ছোট অর্ডার সেগুলোর প্রতিও এখন আমাদের ঝোঁকা উচিত ছিল। অর্থনীতিবিদদের মতে প্রতিযোগীরা কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের মতো উচ্চ মূল্য সংযোজনের পোশাক তৈরিতে বেশ এগিয়ে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এখনো বেসিক আইটেম, মূলত সুতি বা কটন ভিত্তিক পোশাকেই সীমাবদ্ধ। ফলে চীনের ছেড়ে দেয়া বাজার ধরতে গিয়ে শুরুতেই ধাক্কা খাচ্ছে দেশীয় শিল্প। চীন বিপুল পরিমাণ বিভিন্ন টাইপের পণ্য রপ্তানি করে, যেগুলো হাই ভ্যালু মার্কেটে নন কটন ফ্যাব্রিক্সের বিভিন্ন রকমের পণ্য, অথচ আমাদেরকে নন কটন ফ্যাব্রিক্সের আমরা পণ্য উৎপাদন করি না, শুধু কটন দিয়ে, তাও মাত্র অল্প কয়েকটি পণ্য করি। এ কারণে চীন বাজার ছাড়লেও সেই বাজারটি নেবার মতো আমাদের আসলে সক্ষমতা নেই। ওটেক্সার তথ্যে দেখা যায় এই ৬ মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পাশাপাশি রপ্তানি কমেছে ভারত ও পাকিস্তানেরও। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। কাটছেই না গ্যাসের সংকট, এলএনজি আমদানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে এখনও ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প কারখানাতেও কমেছে উৎপাদন, আর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমেনি একটুও। ৬ বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহকারীর কাজ করেন মোর্শেদ জাহান। সংকটের কারণে বন্ধ এই স্টেশনের কার্যক্রম। সারাদিন বসে থেকে পার করছেন সময়, পাচ্ছেন না পারিশ্রমিকও। প্রায় 2 মাস হইতেছে আমাদের কোনো বেতনও পাচ্ছি না। এখন এই অবস্থা, অনেক লোক চলে যাইতেছে, কি করব এখানে। একই দৃশ্য রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পের। মাঝে মাঝে গ্যাসের সরবরাহ বাড়লেও বেশিরভাগ সময় মিলছে না জ্বালানি, নেই পর্যাপ্ত চাপও। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে স্টেশনগুলো। গ্যাসের অবস্থা খুবই খারাপ, মাত্র 30 টাকা 40 টাকা, এখন তো ঢুকলে মাত্র 85 টাকা। আমার গাড়িতে 60 গ্যাস আছে, তারপরেও গ্যাস ঢুকে নাই। কোন জায়গায় প্রেশার আছে ওই পাম্পে যাব এখন। গ্যাস সংগ্রহে যানবাহন চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কমছে আয়, বাড়ছে হতাশা। 3-4 ঘন্টা লাগে, অনেক বড় সিরিয়াল, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্যাস লইছে যাই জমা দিতে পারি না, আমাদের বেতন হয় না। আমাদের জমায় উঠে না, আমরা নিজেরা কি আয় করবো, আমরা জমা উঠাতে কষ্ট। এদিকে আজ থেকে সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মেলেনি কোনো সুখবর। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই মানুষের ভোগান্তির জন্য বর্তমান সরকারকে দোষারোপ করা অনুচিত। ময়মনসিংহে এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অযৌক্তিকভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, এই সরকার করতে পারবে না। সরকার প্রথম 6 মাসে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে জামায়াত। রাজধানীর মগবাজারে সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দলীয়করণের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। অভিযোগ করেন, হীন উদ্দেশ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। তার দাবি, সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছে প্রকৃত সুফলভোগীরা।
গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকাই হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়ে দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। সিলেট বিভাগের চা শ্রমিকদের 20,000 রেইনকোট দিল সরকার। সচিবালয়ে নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন তিনি। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীকে উপহার দেন চা পাতা। দিনের শুরুতে কিংবা ক্লান্তি দূর করতে এক কাপ গরম চায়ে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই। যে সুপেয় চা ক্লান্তি দূর করে, সেই পাতা যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাগান থেকে তুলে আনেন, তাদের জীবন বরাবরই কাটে চরম কষ্ট আর প্রতিকূলতায়। বৈরী আবহাওয়ায় কাজের কষ্ট লাঘব করে কর্মপরিবেশ সহনীয় করতে চা শ্রমিকদের রেইনকোট দিচ্ছে সরকার। সচিবালয়ে নিজ কার্যালয়ে সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন তিনি, নেন খোঁজখবর। বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় এ উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর কাছ থেকে রেইনকোট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। উপহার দেন চা পাতা। আমরা পলিথিন পরতাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। এত আদর সম্মান করেছে, তা কি ভাষায় আপনাদের বুঝাবো, আপনার কোনো ভাষা নাই। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নিবন্ধিত 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দিতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে শ্রীমঙ্গলে এবং মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে গিয়েছিলেন। ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং উনি নিজে স্বচক্ষে দেখেছেন যে চা শ্রমিকরা কি নিদারুণ কষ্টের মধ্যে তাদের যে কাজ, অর্থাৎ চা পাতা সংগ্রহ, চা বাগান থেকে সংগ্রহ করছেন। 1,30,000 রেজিস্টার্ড চা শ্রমিক আছে। তা আমাদের ইচ্ছা যে সবাইকেই রেইনকোট দেওয়ার, এবং সেটা আমরা প্রথমে আজকে আমরা 20,000 দিয়ে শুরু করেছি। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এমন উদ্যোগে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন বেসরকারি খাতের প্রতিনিধিরা। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হলো বিশেষ বাস সার্ভিস। ঢাকায় 10টি এবং চট্টগ্রাম, বগুড়ায় 4টি রুটে। গোলাপি রঙের এই বাসের চালক ও কন্ট্রাক্টরও নারী। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। যাত্রা শুরু করলো নতুন এক উদ্যোগ। গণপরিবহন ব্যবস্থাকে নারীবান্ধব করতে 3 জেলায় এখন থেকে চলবে বিশেষায়িত বাস। নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা সহজ করতে ঢাকায় 10 এবং চট্টগ্রাম ও বগুড়াতে 2টি করে মোট 14টি বাস নিয়ে যাত্রা শুরু করলো নতুন এই সেবা। সকালে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। 3 জেলায় 10টি ডিপো থেকে এই বাসে যাত্রী সেবা পাবেন 134টি স্টপেজের নারী যাত্রীরা। তবে এই সেবা মানসম্মত করে সচল রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। আগামী 6 মাসে এই বহরে 100 বাস যুক্ত করতে চায় সরকার। এর মধ্যে থাকবে ইলেকট্রিক বাস। যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা, প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। আগে নারীদের জন্য বিশেষায়িত বাসের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা বন্ধ হয়ে যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এখন থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা করা হবে। মঙ্গলবার নারায়ণগঞ্জে নতুন এই প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে
এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবো। এতদিন চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও এখন ডুবছে উঁচু স্থানগুলোও। সোমবারের ভারী বৃষ্টিতে ডুবে যায় বন্দর নগরীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, যা অপেক্ষাকৃত উঁচু স্থান হলেও এর ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাজুক। পানি সরার জায়গা সংকুচিত, নালা খালের ওপর উঠেছে মার্কেট। একটু ভারী বৃষ্টিতেই তৈরি হয়েছে এই জলাবদ্ধতা। সোমবার এমন জলজটে পড়ে রিয়াজউদ্দিন বাজার, যা ভেঙেছে নিকট অতীতের সব রেকর্ড। হাঁটু থেকে কোমর সমান পানি উঠে যায় রহমান ম্যানশন, বাহার মার্কেট, গোলাম রসুল মার্কেট সহ বাজারের প্রায় সব বিপণী কেন্দ্রে। পানিতে নষ্ট হয় কাপড়, জুতা, কসমেটিক্স সহ নানা ধরনের লাখ লাখ টাকার মালামাল। ব্যবসায়ীরা বলছেন তারা কয়েক দশকের মধ্যে এমন জলজট দেখেননি, যাতে মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে অন্তত 800 দোকানপাটের মালামাল। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে 1.5 থেকে 200 কোটি টাকা। আন্ডারগ্রাউন্ডের মধ্যে সব পানির গোডাউনের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দোকানদারও অনেক সতর্কতা ছিল, তারপরও পানি অস্বাভাবিকভাবে পানি হয়ে গেছে। এই পানি দেখছিলাম 12-14 বছর আগে পানি, আর এখন দেখিনি, আবার একবার দেখলাম। মাল বাড়ি ভাটাইছি, কালকে এখানে শুকানোর কোনো পরিবেশ নাই, কিছু শুকাতে হয় নাকি দেখতেছি, কালকে 3 বস্তা বাড়িতে ভাটা দিয়েছি। 150 বছরের পুরনো চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার অপেক্ষাকৃত উঁচু স্থান হলেও যা ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক। অধিকাংশ ড্রেনের উপরে উঠেছে মার্কেট, তাই নিয়মিত নালা বা ড্রেন পরিষ্কার করা সম্ভব হয় না। ড্রেনের অধিকাংশ স্ল্যাবে দেয়া হয়েছে ঢালাই, পানি নামার যতটুকু জায়গা রাখা হয়েছে তাও অপর্যাপ্ত। জোয়ারের মতো বাইসা উঠছে, সব দোকানে পানি ঢুকেছে, কোটি কোটি টাকা মানুষের লস হয়েছে। গোলাম রসুল মার্কেটে যারা ব্যবসা করে আর কি, তাদের হাজার কোটি কোটি টাকা এখনো আপনার সিঁড়িতে পড়ে আছে। এটার মূল কারণ হচ্ছে ছোট ছোট যে নালাগুলো রয়েছে সেই নালাগুলো দখল হয়েছে, এবং বড় যে নালাটা ওইটাতেই পর্যাপ্ত পরিমাণ পানি এখন টানার মতো পরিবেশ নাই, সেটাও অনেকটা দখল হয়েছে। আমাদের এখন এই যদি ব্যবসায়ীদের সাথে আমরা গতকালকে আমি কথা বলেছি, বিশেষ করে ছোট এবং যে বড় নালাগুলো রয়েছে সেই নালাগুলো অতি সংস্কার করা প্রয়োজন। নালা নর্দমা রুদ্ধ হওয়ার কথা স্বীকার করছে সিটি কর্পোরেশনও, বলছে ব্যবস্থা নেওয়ার কথা। এইভাবে বিল্ডিং এর তলে বা দোকানের নিচে, মার্কেটের নিচে একেবারে নালাগুলা, যেটা আসলে কোনো টেকনিক্যালি এটা কোনো কারেক্ট সলিউশন না, এটা অল্টারনেট ওয়েতে এখানে একটা ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। আমাদের যেহেতু টিম ভিজিট করে আমাদেরকে একটা রিপোর্ট দিয়েছে, তা আমরা আমাদের প্রকৌশল বিভাগকে আমরা বলবো যে এটার একটা অল্টারনেট সলিউশন বের করার জন্য, এবং ওনারা সেই মোতাবেক কাজ করবেন আর কি। রিয়াজউদ্দিন বাজারে ছোট বড় মিলিয়ে মার্কেট আছে অন্তত 300, যাতে দোকানপাটের সংখ্যা প্রায় 10,000। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। 5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া 690 বন্দীর হদিশ নেই, আর নরসিংদী কারাগার থেকে পালানো 166 বন্দীর নথি নেই কারা অধিদপ্তরের কাছে। দেশের 75টি কারাগারে বর্তমানে বন্দী 98,000। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের। 2024 সালের 5 অক্টোবর রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার পতনের দিন নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা সহ কয়েকটি কারাগারে হামলা ও ভাঙচুর করে বন্দীরা। পালিয়ে যায় 2000-এর বেশি বন্দী, যার মধ্যে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীও ছিল। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, এখনও লাপাত্তা 700-র মতো বন্দী। জানান, নরসিংদী কারাগার থেকে পলাতক 666 জন বন্দীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারা অধিদপ্তরের কাছে। 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় যেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিচিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন। 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করেন কারা মহাপরিদর্শক। জানান, আগের চেয়ে কমেছে এই প্রবণতা, অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে না কাউকে। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। কাউকে কোনো এক্সট্রা বেনিফিট আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো প্রবণতা কেউ যদি করে থাকেন, আমার কারারক্ষী যদি করে থাকেন, আপনি যে সংখ্যাটা দেখলেন প্রায় 1000-এর অধিক কিন্তু পানিশমেন্ট পেয়েছে।
জানান দেশের কয়েকটি কারাগারে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল জ্যামার ও বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়েছে বিভিন্ন কারাগারে। তার তৈরি থেকে শুরু করে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। তাই এই মুহূর্তে এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। আবু জাফর সালে, জি শৈলী, যেমনটি বলছিলেন, আসলে সাগর উপকূলীয় জেলা বরগুনার যদি যে সমস্যা, নাগরিক দুর্ভোগ যেটি আছে সেগুলো যদি বলতে চাই, তাহলে কিন্তু শুরুতেই বলতে হবে যে সেটি সবচেয়ে স্বাস্থ্যসেবার যে অবস্থাটা সেটি সবচেয়ে নাজুক অবস্থা। স্বাস্থ্যের যে অবস্থা, অর্থাৎ যেখানে কোনো সমস্যা, মানে কি ধরনের সমস্যা, কত সমস্যা, সেগুলো বর্ণনা করতে গেলেই আসলে অনেক সময় লাগবে। যেখানে একটি 250 শয্যা হসপিটাল রয়েছে, ভবন রয়েছে, সেখানে জনবল, যন্ত্রপাতি, এবং এখান থেকে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে এখান থেকে রোগী নিয়ে কিন্তু বরিশালে যেতে হয়। বরগুনা থেকে কিন্তু 80 কিলোমিটার দূরে বরিশাল মেডিকেল। এখান থেকে কিন্তু সেই যোগাযোগ যে ব্যবস্থা সেটিও কিন্তু খুবই খারাপ অবস্থা। যেটি হচ্ছে যে বরগুনা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত যে একটি সড়ক রয়েছে সেটি কিন্তু 54 কিলোমিটার, যার ভিতরে 51টি বাঁক রয়েছে এবং ছোট সরু রাস্তা রয়েছে, যা দিয়ে কিন্তু আসলে গাড়ি বা অ্যাম্বুলেন্স সেগুলোও কিন্তু যাওয়ার মতো সেই সুযোগ থাকে না। পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু হচ্ছে মানুষের সবচেয়ে যে বেড়িবাঁধ, দীর্ঘ বছর ধরে যে, অর্থাৎ বেড়িবাঁধ, এখানে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সেই বাঁধগুলো কিন্তু প্রায় 100 কিলোমিটারের উপরে ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং যেখান থেকে কিন্তু প্রতি জোয়ার বা ছোটখাটো দুর্যোগ, বন্যা, সেখানে কিন্তু আসলে মানুষ প্লাবিত হয়ে বাড়িঘর সহ ফসলি জমি সবকিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং আরো যদি বলি যে জেলায় প্রায় 1500 কিলোমিটার পাকা সড়ক রয়েছে, যার ভিতরে কিন্তু 500 কিলোমিটার জরাজীর্ণ অর্থাৎ রয়েছে, যেগুলো কিন্তু দীর্ঘদিনও আসলে সংস্কার হচ্ছে না, এবং সেই সংস্কারের কোনো উদ্যোগও নেই। আমি এই মুহূর্তে আমার এখানে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। আমি একটু তার কাছ থেকে জানতে চাবো যে আসলে বরগুনার যে মানুষের সবচেয়ে নাগরিক দুর্ভোগের যে জায়গাগুলো কোনগুলো, যদি একটু আপনি বলেন আসলে, এবং এগুলোর কোনো প্রতিকার আছে কিনা। ধন্যবাদ। আসলে বরগুনায় নাগরিক দুর্ভোগের মধ্যে আমরা যদি বলি, প্রথমত হচ্ছে স্বাস্থ্যসেবা, কেননা এখানে স্বাস্থ্যসেবা একেবারেই নাজুক। কেননা এই হাসপাতাল সহ বরগুনার 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে জনবল রয়েছে, সেই জনবলের 25% কিন্তু এখানে নেই, এবং যারাও রয়েছে তারাও নিয়মিত এখানে আসেন না, যে কারণে সাধারণ মানুষ এখানে সেবা নিতে এসে সেবা পাচ্ছেন না। আর সবচেয়ে নাগরিকদের দুর্ভোগের কথা যেটা বলবো, যে এই বরগুনা সদর হাসপাতাল যেটা রয়েছে, এখানে আসলে এই রোগীরা কিন্তু প্রচণ্ড ভিড়, এবং দেখা যায় যে এখানে 250 শয্যা থাকলেও 500-র মতো রোগী থাকে, তারা খাবার পায় না। একই সাথে একটু জটিল হলেই তাদেরকে রেফার করা হয় বরিশালে। এখানে আইসিইউর ব্যবস্থা নাই। কিছুদিন আগে করোনার সময় এখানে একটা অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছিল, সেই প্ল্যান্টটি বন্ধ হয়ে আছে। এমন সময় লিফটগুলো বন্ধ থাকে, অনেক সময় রোগীরা আসে, ডাক্তার পাওয়া যায় না। বিদ্যুৎ চলে গেলে যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা এখানে নেই, হাসপাতালে কোনো জেনারেটর চালু হয় না। আপনার যদি স্বাস্থ্য সেবার বাইরে আর কোনো দুর্ভোগ আছে কিনা, বাইরে যে দুর্ভোগটা রয়েছে সেটা আপনি প্রথমেই বলেছেন, যে আমাদের রোগীদের রেফার করলে এখানে বরিশাল বা ঢাকা নিতে হয়। আমাদের যে রাস্তাটি, সে রাস্তাটি অত্যন্ত নাজুক, 52টি বাঁক রয়েছে। যেই বাঁকগুলো কাটিয়ে অ্যাম্বুলেন্সেও যদি রোগী নিতে হয় বরিশালে, তাহলে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, আর ঢাকা নিলে তো আরও বেশি সময় লাগে। তো সেই অবস্থায় আমাদের এই আঞ্চলিক মহাসড়কটি দ্রুত করা দরকার। একই সাথে এই অঞ্চলের মানুষ, উপকূলের মানুষ, দুর্যোগ এলাকার মানুষ, এরা কিন্তু, আমাদের অনেক বেড়িবাঁধ নেই। বেড়িবাঁধ না থাকার কারণে নিম্ন অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু জোয়ারের পানিতে ভেসে যায়, অনেক সময় তাদের খাবার বন্ধ হয়ে যায়, অনেকে বসতবাড়ি হারাচ্ছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই উপকূলের বেড়িবাঁধগুলো সংস্কার নয়,
এটা পুনর্নির্মাণ করতে হবে, কেননা সংস্কার করলে যতটুকু সংস্কার করা হয় সেখান থেকে কিন্তু পানি থামানো যায় না। সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তাগুলো পুনর্নির্মাণ করে এবং বরগুনার জনদুর্ভোগে আমরা যেটা রয়েছি সেই দুর্ভোগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা যাতে জনবল সংকট কাটাতে পারি এবং সেই সাথে স্বাস্থ্যসেবার মান যাতে ভালো হয়। এবং ধন্যবাদ। যে আসলে আমি এর বাইরেও সহলে বলবো যে আসলে বরগুনা জেলা শহর থেকে কিন্তু যে উপজেলাগুলো রয়েছে সে প্রত্যেকটি উপজেলায় যেতে কিন্তু বড় বড় দুটি নদী রয়েছে, যেখানে ফেরি রয়েছে, খেয়া রয়েছে। সেই ফেরিঘাটগুলোও কিন্তু আসলে মানুষ চলাচলের জন্য সে ঘাটগুলোও কিন্তু আসলে ভালো অবস্থায় নেই এবং সেখানে কিন্তু মানুষের দীর্ঘদিন দাবি রয়েছিল যে দুটি ব্রিজ, পায়রা বিষখালী নদীতে দুটি ব্রিজের যে দাবি রয়েছিল সে দাবিটাও আসলে পূরণ হচ্ছে না। সেগুলো কিন্তু আশ্বাসের মধ্যেই রয়েছে এবং যে রাতের বেলায় কিন্তু আসলে মানুষ নদী পারাপার যে করতে পারে না, সেখানেও কিন্তু একটি বড় ধরনের দুর্ভোগ রয়েছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে আবু জাফর সালে যুক্ত হয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনা করা নিয়ে হামলা করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পরে লাঠিচার্জ করে পুলিশ। আহত হয়েছে অন্তত ৩০ জন। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে গেলেও চলতে থাকে অনুষ্ঠান। এ সময় উচ্চস্বরে গান বাজতে থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইনের ভেতরে গিয়ে শব্দ কমাতে বলে। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শতাধিক শিক্ষার্থী ভেতরে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না, কোনো সূচিও নির্ধারিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোদমে অব্যাহত আছে। একই সঙ্গে হরমুজ প্রণালী খোলা আছে বলেও জানান তিনি। এছাড়া জলপথে থাকা মাইনগুলো অপসারণ করা হয়েছে। এতে অন্যান্য সামুদ্রিক যান চলাচলে কোনো বাধা নেই বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের শর্তে আলোচনার জন্য অনুরোধ করছে। এদিকে ইরানের বিরুদ্ধে সামুদ্রিক জাহাজ চলাচল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমায় আঘাত হানে, আরেকটি সমুদ্রে গিয়ে পড়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খেলার খবর। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাই পৌঁছেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে 14 ঘন্টার ভ্রমণে ক্লান্ত ক্রিকেটাররা। তবে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছে নাজমুল শান্তর দল। এইভাবেই ম্যাকাইতে বাংলাদেশ দলকে স্বাগত জানায় প্রবাসী বাংলাদেশিরা। ডারউইন থেকে ম্যাকাই পৌঁছতে টাইগারদের লেগেছে 14 ঘন্টা। ভ্রমণ ক্লান্তি ছিল সবার চোখে মুখে, তারপরও হাসি মুখে সমর্থকদের ছবি তোলার আবদার মেটালেন তাসকিন শরীফুল, লিটন, শান্তরা। অনেকে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের। ডারউইন থেকে ভোরে রওনা হয় টিম বাংলাদেশ। ম্যাকাইতে গিয়ে পৌঁছায় রাতে। 6 ঘন্টার যাত্রা হলেও লেগেছে দ্বিগুণের বেশি সময়। মূলত ফ্লাইট বিলম্বের কারণে এই ভোগান্তি। ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় 22 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুদল, যে ভেন্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ক্রিকেট। ডারউইনে ইতিহাস গড়ে আত্মবিশ্বাস আর প্রত্যাশা বেড়েছে সফরকারীদের। অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে 10 বার ভাবতে বাধ্য হচ্ছে। প্রবাসীদের ব্যাপক সাড়ার পেছনেও অসাধারণ পারফরমেন্সের প্রভাব। এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা। ইকরাম হুসাইন, চ্যানেল 24। অস্ট্রেলিয়ার দর্শক থেকে এখন ব্রডকাস্টারদের আলোচনার কেন্দ্রে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ঘিরে সরগরম অজি ক্রিকেট আঙ্গন। ম্যাকাইয়ের প্রথম দিনের সব টিকিট এরই মধ্যে বিক্রি শেষ, আর দ্বিতীয় দিনেরও প্রায় 90% টিকিট বিক্রি শেষ। বাংলাদেশকে ঘিরে অজিতের বাড়তি আগ্রহের কথা স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের জন্য 13 সদস্যের স্কোয়াড দিয়েছে অজিরা। জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে জায়গা হয়েছে বাঁহাতি ম্যাট রেনশোর। স্বাগতিক দর্শক থেকে ব্রডকাস্টার। প্রথম টেস্টের আগে বাংলাদেশ দল নিয়ে তেমন আগ্রহ ছিল না কারো, কিন্তু ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয় পাল্টে দিয়েছে চিত্র।
সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট নিয়ে এখন সরগরম অস্ট্রেলিয়ান ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়াতে সিরিয়াস ওজি টিম ম্যানেজমেন্ট। শান্ত, মিরাজ, হাসান মাহমুদদের নিয়ে সাবেকদের পাশাপাশি স্থানীয়দের আগ্রহ এখন আকাশচুম্বী, এতটাই যে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট। অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ দিয়ে ক্যাঙ্গারুদের দ্বাদশ আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করবে গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা, যার ধারণ ক্ষমতা 10,000। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছে প্রথম দিনের টিকিট সোল্ড আউট। প্রথম বল মাঠে গড়ানোর আগেই প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ। 22 বছরের মধ্যে ডারউইনে প্রথম টেস্ট ম্যাচ এবং ম্যাকায়ে প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। আর এই সিরিজকে ঘিরে দু অঞ্চলের পাশাপাশি সমগ্র অস্ট্রেলিয়া এবং বিদেশের দর্শকদের মধ্যেও যে উৎসাহ ও সমর্থন দেখা যাচ্ছে তা সত্যিই অসাধারণ। অস্ট্রেলিয়ায় ভারতীয় ম্যাগাজিন দ্য ইন্ডিয়ান সান জানিয়েছে সাধারণ আসনের পাশাপাশি প্রথম দিনের কর্পোরেট হসপিটালিটি প্যাকেজগুলো বিক্রি শেষ। ফুরিয়ে যাওয়ার অপেক্ষায় দ্বিতীয় দিনের সব টিকিটও। ডারউইনের 9 উইকেটের জয়ে যখন ফুরফুরে টিম বাংলাদেশ, তখন সিরিজ আর মান বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া ব্যস্ত দ্বিতীয় টেস্টের কৌশল সাজাতে। যে পরিকল্পনায় কপাল পুড়েছে জ্যাক ওয়েদারাল্ডের। 2 ইনিংসে 23 রান করা ওপেনারের পরিবর্তে স্কোয়াডে ফেরানো হয়েছে আরেক বাঁহাতি ম্যাট রেনশোকে। অজিদের হয়ে প্রায় 3.5 বছর পর টেস্ট দলে ফিরলেন রেনশো। সবশেষ খেলেছিলেন 2023 সালের ফেব্রুয়ারিতে। যদিও শেষ পর্যন্ত তিনি একাদশের সুযোগ পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, ঠিক যেমনটা অনিশ্চয়তায় অফ ফর্মে থাকা আরেক ব্যাটার মার্নাস লাবুশেনের ভাগ্য। গুঞ্জন, তার পরিবর্তে সুযোগ পেতে পারেন জশ ইংলিশ। পেসার স্কট বোলেন্ডো 13 সদস্যের স্কোয়াডে। 22 আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাকাই টেস্ট। জহির সাগর, চ্যানেল 24। ডারউইন টেস্ট যে কোনো অঘটন নয় তা প্রমাণের মঞ্চ ম্যাকাই টেস্ট। এখানেও টাইগারদের দাপুটে পারফরমেন্স দেখতে চান ফারুক আহমেদ। এরপর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেলে সিডনি মেলবোর্নে খেলা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যোগ্য দল হিসেবে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মিডিয়া কিংবা সাবেকরা যতই অঘটনের ঢেকুর তুলুক, টাইগারদের সামনে পাত্তাই পায়নি অজিরা। ডারউইন টেস্ট যে কোনো ফ্লুক ছিল না তা প্রমাণের মঞ্চ ম্যাকাই। নতুন শহর, উইকেটও ব্যতিক্রম, তবে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতিবাচক ফলের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তখন একটা ম্যাচ জিতেছেন আপনি, আর একটা ভালো টেস্ট খেলেছেন, তখন আপনার কিন্তু মনে হবে যে ইউ আর ইন এ রাইট ট্র্যাক। যদি একটা বিচ্ছিন্ন জয়, তারপর আবার যদি ইউ গো ব্যাক টু ইউর ওল্ড ফর্ম, তাহলে কিন্তু আসলে জিনিসটা ওরা তখন বলবে যে ইট ওয়াজ কাইন্ড অফ এ ফ্লুক। সো আমি চাই নেক্সট টেস্ট ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলবো। 23 বছর পর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। পরবর্তী সফরের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিশ্বাস করেন ফারুক আহমেদ। তবে এরপর আর ডারউইন কিংবা ম্যাকাই নয়, অস্ট্রেলিয়ার সেরা ভেন্যুতে খেলার জোর দাবি জানালেন বিসিবির সাবেক সভাপতি। আমি মনে করি যে নেক্সট যে আমরা যখন অস্ট্রেলিয়া ট্যুর পাবো, আমার মনে হয় মেলবোর্ন, সিডনি, গ্যাবা, এগুলোতে আসলে আমাদের বেশি ম্যাচ খেলা দরকার। আমরা চাই যে ভালো সো দ্যাট দে উইল থিঙ্ক দ্যাট বাংলাদেশ ইজ কামিং অ্যাজ এ স্ট্রং টেস্ট প্লেয়িং নেশন। ম্যাকাই টেস্ট জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ আরও বাড়বে বলে মনে করেন ফারুক আহমেদ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ওয়ানডে ও 4 দিনের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশি দল। মঙ্গলবার সন্ধ্যা 7টায় একটি ফ্লাইটে রওনা হয়েছেন জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা, যেখানে 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে দল। ওয়ানডে দলের নেতৃত্বে মোহাম্মদ মিথুন ঢাকা ছাড়ার আগে বিসিবিতে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন দলের অন্যতম সদস্য নাইম শেখ। প্রোটিয়ারদের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হওয়ায় সিরিজটির আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করেন নাইম। প্রথম 4 দিনের ম্যাচ শুরু 23 আগস্ট। দেখেন, আগে যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমার্জিং টিম, এইচপি টিম, তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে। তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে, বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন।
মালদ্বীপে 4 জাতি ফুটবলে অপ্রীতিকর ঘটনায় ফুটবলার আলামিনকে 15 ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সম্প্রতি ফিফার চিঠি পেয়েছে ফেডারেশন। আলাদা চিঠিতে আলামিনের পাশাপাশি আরেক ফুটবলার মিরাজুল ইসলাম এবং দলটির ম্যানেজারও 2 ম্যাচ করে নিষেধাজ্ঞা পেয়েছেন। এই ঘটনায় সবাইকে 500 সুইস ফ্রা বা 2 লক্ষাধিক টাকা জরিমানাও করেছে ফিফা। জুনে মালদ্বীপে 4 জাতি ফুটবল খেলেছিল বাংলাদেশ অলিম্পিক দল। সেখানে স্বাগতিক দলের সাথে শেষ ম্যাচে মারামারিতে জড়িয়ে পড়ে লাল সবুজ তরুণরা। 1-1 গোলে ড্র হয়েছিল ম্যাচ। সেদিনের অপ্রীতিকর ঘটনায় ফুটবল ফেডারেশনও তদন্ত কমিটি করেছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কোচ হলেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। নতুন মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেয়া এই স্প্যানিশ কোচকে নিয়োগ দিয়েছে সাদা কালোরা। সবশেষ ভারতের এসিডি গোয়ার দায়িত্বে ছিলেন 53 বছর বয়সী এই টেকনিশিয়ান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কর্তারা জানিয়েছেন মৌসুম জুড়ে সেরা হওয়ার লক্ষ্য মোহামেডানের। এদিকে নিরবিচ্ছিন্ন লীগ, বর্তমান লীগ কমিটির ওপর অনাস্থা এবং জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু প্রত্যাশা করে ফেডারেশনের চিঠি দেওয়ার কথা এদিন জানিয়েছিলেন ক্লাব কর্তারা। অনুশীলনের জন্য ধানমন্ডি ক্লাবের মাঠও চূড়ান্ত করেছে সাবেক লীগ চ্যাম্পিয়ন মোহামেডান। আমাদের কোচের নাম হচ্ছে ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। তার জন্ম আর্জেন্টিনায়, তার রেসিডেন্স হচ্ছে স্পেনে। তার বয়স 53 বছর, প্রো লাইসেন্সধারী কোচ। 2026-27 মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে ফুটবল দলের হেড কোচ হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই বছর আমরা একটা ভালো দল গঠন করেছি এবং প্রত্যেকটা খেলোয়াড় এক একটা খেলোয়াড় এক এক জায়গার থেকে এসছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা প্র্যাকটিস শুরু করব। আমরা প্র্যাকটিস মাঠও কনফার্ম করে ফেলেছি। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।